একমাত্র ছেলে অজয়ের দ্বিতীয়বার বিয়ে দিতে গিয়ে নাকানি-চোবানি অবস্থা কল্যাণী দেবী ও সজলবাবুর। ডিভোর্সি ছেলের বিয়ের সম্বন্ধ করতে গিয়ে কন্যাপক্ষের কাছে তিলে তিলে অপদস্থ হচ্ছেন তারা। একবার অপমানের চোটে চোখমুখ রাগে লাল হয়ে যায় সজলবাবুর। না, এভাবে আর পারা যাচ্ছে না। বাবাইয়ের বিয়ে হোক ছাই না হোক, আর পাত্রী খুঁজতে পারব না আমি, বিরক্ত হয়ে বলেন সজলবাবু। আবার কিছুদিন পরেই স্ত্রী কল্যাণীর গোমরা মুখ দেখে নিজের প্রতিজ্ঞা ভুলেও যান। ঘটকের কাছে সুপাত্রীর সন্ধানে ফোন করেন বারবার। আসলে বাবাইয়ের বিষণ্ণ মুখটা দেখেই মনটা কষ্টে ভরে ওঠে তাদের। আহা, আমার হাসি খুশি ছেলেটার কি অবস্থা করে ছেড়েছে ওই ডাইনিটা। বাছা আমার হাসতে, কথা বলতে ভুলে গেছে। আমার নরম মনের ছেলেটার মনটা ভেঙে গুড়িয়ে দিয়ে চলে গেছে বিপাশা। বাছার আমার মুখের দিকে তাকানো যাচ্ছে না। ফুপিয়ে কেঁদে ওঠেন কল্যাণী দেবী। বাবাইয়ের আবার বিয়ে দিয়ে দে মেজদি। এবার নিজেরা দেখে শুনে ভালো পরিবারের শান্ত ভদ্র নম্র মেয়ে বাবাইয়ের বউ করে আন। দেখবি ছেলেটা আবার হাসবে, কথা বলবে। কল্যাণী দেবীর ছোট বোন সর্বাণী বলেন, হ্যাঁ রে, সেই চেষ্টাই তো করছি। তবে আবার বিয়ের কথা শুনে বাবাই অর্থাৎ অজয় একদম বেঁকে বসেছিল। অনেক কষ্টে টানা দুদিন না খেয়ে, অনেক চোখের জল ফেলে, অনেক ব্ল্যাকমেল করে তবে বিয়ের জন্য বাবাইকে রাজি করিয়েছি। এবার একটা ভালো স্বভাব চরিত্রের মেয়ে পেলেই হয়। ঠিক করেছিস মেজদি। বাবাই আমাদের কতদিন অতীত নিয়ে পড়ে থাকবে। এতে ওর জীবনের অন্ধকার দিনগুলোর স্মৃতি ঘুরে ফিরে আসবে। তাই আমাদের সবাই মিলে চেষ্টা করতে হবে ছেলেটা যাতে স্বাভাবিক জীবনে ফেরে, বিপাশাকে ভুলে নতুনভাবে জীবন শুরু করতে পারে। হ্যাঁ গো সাবু, সেজন্যই তো ভালো মেয়ের সন্ধানে ঘটকদের পিছনে পড়ে আছি। সজলবাবু ছোট শালিকাকে বলেন, শোনো না জামাইবাবু, আমার এক দুঃসম্পর্কের ওই লতায় পাতায় আত্মীয় ননদের একটি মেয়ে আছে। বেশ কয়েক বছর আগে মেয়েটির বাবা মারা গেছে। রুমা আমাদের এখন কলেজে পড়ছে। দেখতে শুনতে বেশ ভালো। আমি খোঁজ নিয়ে দেখেছি রুমার স্বভাব চরিত্র ভালো, সংসারের সব কাজ জানে। রুমার দাদা রঞ্জন একটা কাপড় কারখানায় কাজ করে। দাদার বিয়ে হয়ে গেছে, তবে ওদের পারিবারিক অবস্থা ভালো নয়, একদম গরিব পরিবার। রুমার সঙ্গে বাবাইয়ের সম্বন্ধের কথাটা বলবো নাকি? তাহলে তো খুব ভালোই হয় সাবু, তোমার চেনা জানা পরিবার। তবে বাবাইয়ের সব কথা আগেভাগেই বলে নিয়ে তবেই সম্বন্ধটাতে এগিয়েও। আসলে ডিভোর্সি ছেলের বিয়ে দিতে গিয়ে যা যা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে না আমাদের, তা কি বলবো তোমাকে। পাত্রীর বাবা মায়ের প্রশ্ন থামছেই না। কেন ডিভোর্স হলো আপনার ছেলের? আপনার ছেলের স্বভাব চরিত্র ভালো তো? ছেলের পরকীয়ার সম্পর্ক নেই তো? অজয়ের আগের বউ আপনাদের বিরুদ্ধে কেন পুলিশ কেস করেছিল? আপনারা কি বধূ নির্যাতন করেছিলেন, নাকি মেয়েটিকে পণের জন্য চাপ দিয়েছিলেন? কি অপমান বলো তো সাবু। আমরা এখন লোকের কাছে প্রতিপন্ন হচ্ছি বধূ নির্যাতনকারী হিসাবে। আমাদের মান সম্মান সব শেষ হয়ে গেছে সাবু। ছেলেটার প্রথমবার বিয়ে দিয়েই আমরা আমাদের সর্বস্ব হারিয়েছি। বাইরের কোনো লোককে বোঝাতে পারছি না যে আমরা নির্দোষ, আমরা বধূ নির্যাতনকারী নই, আমার ছেলের পরকীয়ার সম্পর্ক নেই। দীর্ঘশ্বাস ছাড়েন সজলবাবু। কেন, এবারের সম্বন্ধটাতে পাত্রীর বাবার কথাটা বলো না সাবুকে। সজলবাবু চুপ করে থাকেন। কল্যাণী দেবী বলতে আরম্ভ করেন, জানিস সাবু, পাত্রের বাবা স্পষ্টভাবে জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে ঠিকঠাক তো? সহবাসে অক্ষমতা নেই তো? সন্তান উৎপাদনে সক্ষম, নাকি কোনো শারীরিক সমস্যা আছে? সব কথা সত্যি করে বলুন, তাহলেই আমরা সম্বন্ধটাতে এগোব। কিছু বলতে পারিনি আমরা, লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছিল, শেষে এটাও শুনতে হলো। সর্বাণী বলেন, না মেজদি, এবার আর এরকম কিছু হবে না। এরা তো আমার পরিচিত পরিবার। আমি আগে সব কথা আলোচনা করে নিই, পরে তোদের ফোনে জানাবো। সেটাই ঠিক সাবু, তুই আগে অজয়ের আগের বিয়ের ব্যাপারে, বিবাসার ব্যবহারের ব্যাপারে ওদের সব জানিয়ে দে। সব শুনে রাজি হলে দেখাশোনার কথাটা বলিস। কিছুদিন পর সর্বাণীর উদ্যোগে রুমাকে দেখতে যান সজলবাবু ও কল্যাণী দেবী। এবারে অবশ্য আর কোনো খারাপ কথা শুনতে হয় না তাদের, বরং দেখেন তাদের প্রস্তাবে রুমার মা আদরি দেবী ও রুমার দাদা রঞ্জন বেশ খুশি। আসলে পাত্র হিসাবে অজয় এমনিতে খুবই ভালো। সে নিজে ফার্মাসিস্ট। বর্ধমান শহরে তাদের দুটো বড় ওষুধের দোকান আছে। বাবা মা ও সে তিনজনের পরিবার। বর্ধমানে নিজেদের দোতলা বাড়ি গাড়ি সবই আছে। তাই ডিভোর্সি বলে আর আপত্তি করেনি রুমার পরিবার। এবার ছেলে মেয়ের দুজন দুজনকে পছন্দ হলেই হয়। সজলবাবু ও কল্যাণী দেবীর রুমাকে বেশ পছন্দ হয়ে যায়। পরে একদিন ছেলে অজয়কে পাঠাবেন বলে রুমাদের বাড়ি থেকে বেরিয়ে আসেন তারা।
আর তাদেরও বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে যান। পাত্রপক্ষ চলে যেতেই মা দাদার উপর চোটপাট করে রুমা। তোমরা আর ছেলে পেলে না? একেবারে ডিভোর্সি ছেলে। কেন? আমি কি এতই বোঝা তোমাদের কাছে? এদের সব কথা সরল মনে বিশ্বাস করে নিলে? আজকালকার যুগে এমনি এমনি ডিভোর্স হয় নাকি? একটা মেয়ে কোনো কারণ ছাড়াই এরকম বড়লোক স্বামীকে ডিভোর্স দেয়? সব মেয়েই তো বিয়ে করে সংসার করতে চায়, তারা কখনো অকারণে ডিভোর্স চায় না। তাহলে এই ভদ্রলোক ভদ্রমহিলার ঠিক সুবিধার নয়, আর ছেলেরও কোনো দোষ ত্রুটি আছে। একে আমি বিয়ে করব না। বোনের কথা শুনে ঝাঁঝিয়ে উঠে রঞ্জন। আমি একে বিয়ে করব না? আহা, যেন কোনো রাজ্যের রাজকুমারী এলেন। রাজপুত্র ছাড়া উনি বিয়ে করবেন না। বলি, সম্বন্ধটাতে কি এমন ত্রুটি আছে শুনি? ছেলে ডিভোর্সই তো, তাতে কি? কত বড় লোক দেখ, সারা জীবন পায়ের ওপর পা তুলে বসে বসে খাবি, কোনো দুঃখ কষ্ট পেতে হবে না। আর ছেলে তো শুধু ডিভোর্সই, বাচ্চা কাচ্চা তো নেই। তাহলে অসুবিধাটা কোথায়? আমাদের কথা একটু ভাবার চেষ্টা কর। আমাদের পরিবারের অবস্থা এই রকম। আমাদের সাধ্য আছে খরচ খরচা করে বরপণ দিয়ে তোর বিয়ে দেওয়ার? তোর জন্য এত বড়লোক পাত্র খুঁজে বের করার? স্বার্থপরের মতো চিন্তাভাবনা না করে একটু আমাদের দিকটাও ভাব। ছেলের যদি তোকে পছন্দ হয় তাহলে এখানেই আমরা তোর বিয়ে দেব। এনাদের কথা শুনে যা মনে হলো, এরা যেন পারলে এখনই ছেলের বিয়ে দেবেন। তাই আমাদের বিশেষ কিছু খরচ খরচা করতে হবে না। এসব বিষয়গুলো মাথায় রাখিস। আমি সর্বাণী মামিমাকে ফোন করে অজয়কে দেখতে আসতে বলে দিচ্ছি। দাদার কথা শুনে রাগে মুখটা লাল হয়ে যায় রুমার। কড়া চোখে মায়ের দিকে তাকায়। ওদের দিকে কথাগুলো ছুড়ে দিয়েই দাদা ঘর থেকে বেরিয়ে গেছে। মায়ের কাছে গজগজ করে রুমার। কিছুতেই আমি ডিভোর্সি ছেলেকে বিয়ে করব না। আমার বন্ধুদের কাছে আমার মান সম্মান সব চলে যাবে। তুমি প্লিজ কিছু একটা করো মা, ওদের না বলে দাও। রুমার মা আদুরি দেবী বলেন, দেখ মা, সর্বাণী বৌদির কাছে সব শুনেই আমরা এনাদের আসতে বলেছি। বৌদি বলেছেন এনারা খারাপ লোক নন, শুধু একটা খারাপ পরিস্থিতির শিকার হয়েছেন। না জেনে এভাবে মন্তব্য করতে নেই মা। তাছাড়া সর্বাণী বৌদি আমাদের আত্মীয়, সে কি মিথ্যে বলবে? তাই তুই একবার অজয়ের সঙ্গে দেখা করে কথা বল, তারপর সিদ্ধান্ত নিস। এইভাবে সর্বাণী বৌদিকে আমি না বলতে পারব না। মায়ের কথা শুনে বিরক্ত মুখে রুমা বলে, ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। তবে ওই অজয়বাবুকে বাড়িতে আসতে বলো না। ওনার ফোন নাম্বারটা দাও, আমি বাইরে ওনার সঙ্গে দেখা করে কথা বলে নেব। মায়ের কাছে ফোন নাম্বারটা নিয়ে মনে মনে ভাবে রুমা, কিছুতেই আমি এ বিয়ে করব না মা। দেখো এবার কেমন করে এ সম্বন্ধটা আমি ভাঙি। মা ও মাসির কথা মতো আজ রুমার সঙ্গে ভালো খাবার রেস্টুরেন্টে দেখা করতে এসেছে অজয়। রুমা নিজে ফোন করে বিকেল 4টের সময় তাকে এখানে দেখা করতে বলেছে। রুমার ফোনটা পেয়ে সে ভীষণ অবাক হয়ে গিয়েছিল। মেয়েটি নিজে ফোন করে তার সঙ্গে কথা বলতে চাইছে, দেখা করতে চাইছে। তাহলে মেয়েটি নিশ্চয়ই আলট্রা মডার্ন। তবে কিছুক্ষণ পরে সে স্বাভাবিক হয়েছিল। এখনকার মেয়ে নিজেই কথা বলে সব দেখে শুনে বুঝে নিতে চায় হয়তো। তবে মনে মনে অজয় ভেবেছিল, এখনকার মেয়েরা সব পারে, এদের বিন্দুমাত্র বিশ্বাস নেই। এরা যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে। প্রথমবারের তিক্ত অভিজ্ঞতায় আর দ্বিতীয়বার বিবাহের পথে হাঁটতে ইচ্ছে নেই তার। কিন্তু তার হাত পা বাঁধা। বাবা মায়ের একমাত্র ছেলে হওয়ার বোঝা তার ঘাড়ে। তাদের মুখের দিকে তাকিয়ে আবার এই পথে পুনরায় হাঁটা। রেস্টুরেন্টে বসে 1 কাপ কফির অর্ডার দিয়ে এসব কথা ভাবছিল অজয়। মিনিট 15 দেরি করে রুমা রেস্টুরেন্টে ঢোকে। অজয়ের কাছে এসে একটু সৌজন্যমূলক হাসি হাসে। পরিচয় পর্ব শেষ হবার পর অজয় জিজ্ঞাসা করে, কি খাবেন বলুন? রুমা হেসে বলে, সেরকম কিছু নয়, শুধু 1 কাপ কফি খাবো। আসলে আমি আপনাকে সরাসরি কতগুলো প্রশ্ন জিজ্ঞাসা করতে এসেছি, তার উত্তর পেলেই আমি চলে যাব। রুমার কথায় মনে মনে চমকে ওঠে অজয়। মেয়েটা আবার কি জিজ্ঞাসা করে? নিজের মেরুদণ্ড সোজা করে সে টান টান হয়ে বসে। অজয়ের চোখে চোখ রেখে রুমা প্রশ্ন করে, আচ্ছা, আপনার ডিভোর্সের কারণটা কি খুলে বলুন তো? চমকে উঠে অজয় বলে, কেন, আপনি শোনেননি? ছোট মাসি বলেনি আপনাদের? শুনেছি অজয়বাবু, সর্বাণী মামিমা সবকিছুই আমাদের বলেছেন, কিন্তু মামিমার একটা কথাও আমার বিশ্বাস হয় না। মামিমা আপনাদের আত্মীয়, তাই আপনার সম্বন্ধে হয়তো সব সত্য কথা বলছেন না। নির্ঘাত আপনাদের পরিবারে কোনো সমস্যা আছে, না হয় আপনার নিজের কোনো সমস্যা আছে। না হলে আপনি যাকে ভালোবেসে বিয়ে করেছিলেন সে হঠাৎ আপনার বিরুদ্ধে পুলিশ কেস করল কেন? কেন আপনার বাবা মায়ের উপর বধূ নির্যাতন ও গার্হস্থ্য হিংসার কেস করল? এগুলো তো আমার জানা জরুরি, তাই না? পুরনো প্রসঙ্গে অজয়ের মুখটা একদম ছোট হয়ে গেছে। এ সকল কথাবার্তা অনেক শুনেছে সে, তাই ম্লান হেসে বলে,
আসলে আমাদের বিয়ের ৯ মাস পর বিপাশার মনে হয়েছিল যে আমাকে বিয়ে করে ওর জীবনটাই নষ্ট হয়ে গেছে। প্রথমে ভালোবাসার তীব্রতায়ও আমাকে বিয়ে করে নিয়েছিল, কিন্তু ওর পরে মনে হয়েছে আমার সঙ্গে ও সারা জীবন থাকতে পারবে না। তাই ও ডিভোর্স চেয়েছিল, কিন্তু আমি দিতে রাজি হইনি। নানাভাবে বিপাশাকে বোঝাবার চেষ্টা করছিলাম। হয়তো সেজন্য কিছুদিন পর আমার নামে মিথ্যে পুলিশ কেস দিয়েছিল বিপাশা। পরে অবশ্য তা তুলে নেয়। তারপর আমি ওকে মিউচুয়াল ডিভোর্স দিয়ে দিই। বিপাশা এখন এক বড়লোক ব্যবসায়ীকে বিয়ে করে দিল্লিতে আছে। দেখুন অজয়বাবু, আপনার কথা আমার ঠিক বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। আপনিও যথেষ্ট বড়লোক, তাই কোনো মেয়ে কেন নিজের ভালোবাসার সংসার ভাঙবে তা আমি ঠিক বুঝতে পারছি না। আপনার নিশ্চয়ই কোনো শারীরিক বা মানসিক সমস্যা আছে। এখন তো অনেক রকম খবর শোনা যায়, তাই না? রাগে অপমানে অজয়ের মুখটা থমথমে হয়ে গেছে, কিন্তু সৌজন্যতার খাতিরে সে দাঁতে দাঁত চেপে সব সহ্য করছে। এই মুহূর্তে রেস্টুরেন্টে এত লোকের ভিড়ে রুমাকে কি বলবে ভেবে পাচ্ছে না। এসব প্রশ্নের ঠিক কি উত্তর কোনো অজানা অচেনা মেয়েকে দেওয়া যায় তা ভাবতে থাকে অজয়। অজয়ের চুপ থাকাকে অন্যভাবে নেয় রুমা। তার মনে হয় সে ঠিক রাস্তায় হাঁটছে। তাই একটুও না থেমে রুমা আবার বলে চলে, সরি অজয়বাবু, আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। সর্বাণী মামিমা আমাদের আত্মীয় হয়, তাই আমরা সরাসরি আপনাকে না বলতে পারছি না। আসলে আমার মা আর দাদা আপনার সঙ্গে আমার বিয়ে দিতে চান, কিন্তু আমি আপনাকে মোটেই বিয়ে করতে চাই না। এখানে আমি বাধ্য হয়ে এসেছি। আপনি প্লিজ বাড়ি গিয়ে মামিমাকে বলে দেবেন আমাকে আপনার পছন্দ হয়নি। আজ উঠি, বাই। অজয়ের প্রতিক্রিয়া না শুনেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় রুমা। বিস্মিত অপমানিত অজয় চুপচাপ বসে থাকে। রাত্রিরে ঘর অন্ধকার করে শুয়ে আছে অজয়। মাথাটা ভীষণ ধরেছে। রুমার অপমানগুলো সরাসরি মাথায় আঘাত করছে তার। ১. বিয়ে করবে না সেটা ঠিক ছিল, বা ডিভোর্সি বলে তাকে পছন্দ নয় সেটাও মেনে নেওয়া যেত, কিন্তু এভাবে অপমান করার অধিকার মেয়েটাকে কে দিয়েছে? এখন নিজের ওপর খুব রাগ হয় অজয়ের। কেন সে এত মুখচোরা? কেন সে কিছু বলতে পারল না? কেন কিছু প্রতিবাদ করতে পারল না? কেন মেয়েটাকে ২-৪টে কড়া কথা শোনাতে পারল না? প্রত্যেকবার কেন এই রকম হয়? অপরপক্ষ যখন তার উপর আঙুল তুলে কথা বলে তখন সে কেমন চুপচাপ হয়ে যায়, নিজের কথাটা গলা তুলে বলতে পারে না। আর সেই সুযোগে সবাই তার উপর নিজেদের মতামত চাপিয়ে দেয়, যেমন এক সময় বিপাশা করেছে, যেমন এখন তার বাবা মা করছে। আর আজকে এই অপরিচিত মেয়েটা তাকে মুখের ওপরে কতগুলো কথা শুনিয়ে দিয়ে গেল, কিন্তু সে কিছু বলতে পারল না। নিজের প্রতি অভিমান আর অভিযোগে মনটা ভরে ওঠে। কেন যে মানুষ বোঝে না ডিভোর্স শুধু মেয়েদের হয় না, ডিভোর্স ছেলেদেরও হয়। আর ডিভোর্সের জন্য শুধু ছেলেরা বা তার পরিবার দায়ী থাকে না, মেয়ে এবং তার পরিবারও অনেক ক্ষেত্রে সমানভাবে দায়ী থাকে। বিবাহিত ছেলেরা শুধু পরকীয়া করে না, বিবাহিত মহিলারাও পরকীয়া করে। বধূ নির্যাতন ও গার্হস্থ্য হিংসার মতো আইনের সুবিধা মেয়েরা পায়, কিন্তু কিছু কিছু সুবিধাবাদী মেয়ে এই আইনের চরম অপব্যবহার করে। ডিভোর্সি মেয়েকে সমাজের সবাই সহানুভূতির চোখে দেখে। আহা বেচারি মেয়েটা ডিভোর্সি, শ্বশুরবাড়ির সবাই স্বামী নিশ্চয়ই খুব অত্যাচার করেছে, বেচারার পোড়া কপাল। আর ডিভোর্সি ছেলেদেরকে সমাজ প্রতিপন্ন করে স্ত্রী নির্যাতনকারী, অথবা পরকীয়াতে রত, অথবা বহুগামী, আবার কখনো কখনো নপুংসক, শারীরিকভাবে অক্ষম এসব হিসেবে। বন্ধুবান্ধবেরাও অনেক সময় টিটকারি করে, বউকে ঠিক রাখতে পারে না, নাকি তোমার শারীরিক সমস্যা আছে বস, এসব কথা বলে। কেন যে লোকে বোঝে না বিবাহিত সম্পর্কে ডিভোর্স শব্দটা নারী পুরুষ কারোর কাছেই কাম্য নয়। এতে নারীর পাশাপাশি ডিভোর্সি পুরুষটিরও হৃদয়ে রক্তাক্ত হয়, পুরুষটিরও মন ভাঙে, কিন্তু আফসোস পুরুষটি তার ভাঙা মনের যন্ত্রণা প্রকাশ করতে পারে না, কান্না গিলে নিতে বাধ্য হয়। এসব কথা ভাবতে ভাবতেই ফেসবুক খুলে বিপাশার প্রোফাইলে উঁকি দেয় অজয়। তার সুখী জীবনের ছবিগুলো দেখে। বড়লোক অবাঙালি ব্যবসায়ী রাকেশ জৈনকে পুনরায় বিয়ে করে সদ্য সুইজারল্যান্ড থেকে হানিমুন সেরে এসেছে বিপাশা। তাদের সুখী দাম্পত্যের দুষ্টু মিষ্টি ছবি বিপাশার প্রোফাইলে জ্বলজ্বল করছে। একটা গভীর দীর্ঘশ্বাস উঠে আসে বুক চিরে। বিপাশাকে চিনতে বড্ড ভুল হয়ে গেছে তার। অথচ এই বিপাশাই একদিন তাকে ভালোবেসেছিল, নিজের বড়লোক বাবা মায়ের মতের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করেছিল। বিয়ের পর মাস তিনেক ভালো ছিল তারা। বিপাশার বাবা মা বিয়েটা মেনে নেননি,
তাই ৩ মাস তারা মেয়েকে দেখতে আসেননি। এই ৩ মাস তাদের জীবন খুব সুখে কেটেছে। তারপর হঠাৎ একদিন মেয়েকে দেখতে তাদের বাড়িতে আসে বিপাশার বড়লোক বাবা মা। সব ভুল বোঝাবুঝি দূরে সরিয়ে দিয়ে মেয়েকে নিজেদের কাছে নিয়ে যান। আর তখন থেকেই অলক্ষ্যে তাদের সম্পর্কে ভাঙন ধরে। বাপের বাড়িতে ফিরে গিয়ে বিপাশা হয়তো নিজের ভুল বুঝতে পারে, অথবা তার বাবা মা চোখে আঙুল দিয়ে মেয়েকে তার ভুলটা দেখান, বোঝান। এরপর থেকে মাঝে মাঝেই বিপাশা তার বাপের বাড়িতে গিয়ে থাকতে আরম্ভ করে, আর তারপর থেকেই নানা রকম পরিবর্তন আসতে শুরু করে বিপাশার মধ্যে। তাদের বাড়ির সবকিছুই খারাপ লাগত বিপাশার। বাবার প্রাচুর্যের সঙ্গে তুলনা করে পদে পদে তাকে ছোট করত। এইভাবেই দুজনের দাম্পত্য সম্পর্কের অবনতি আরম্ভ হয়। ঝগড়াঝাটি বাড়ে, বিপাশা রাগ করে বাপের বাড়ি চলে যায়। অনেকবার সে বিপাশাকে ফিরিয়ে আনতে গেছে, কিন্তু বিপাশা আসেনি। বিপাশার বাবা মা অজয়কে বোঝান, মামনি, বিপাশা আমাদের একমাত্র মেয়ে অজয়, তোমাদের ছোট বাড়িতে ওর থাকতে ভীষণ কষ্ট হয়। তাছাড়া তোমার বাবা মায়ের সঙ্গেও মামনি ঠিক মানিয়ে নিতে পারে না। তার চেয়ে ভালো হয় তুমি ও বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে চলে এসো, এখানে এসে আমার মেয়ের সাথে থাকো। বিপাশার বাবার প্রস্তাবে ভীষণ অবাক হয়ে যায় অজয়। ঘর জামাই থাকা, নিজের বাবা মাকে ছেড়ে দিয়ে বিপাশাদের বাড়িতে এসে পাকাকা কিভাবে থাকা, এটা কোনোভাবেই সম্ভব নয়। বিপাশাকে এ কথাটা বারবার বোঝাতে চেষ্টা করে, কিন্তু অবুঝ বিপাশা একদম অনড়। পরিষ্কার বলে, হয় আমাদের বাড়িতে এসে থাকো, না হলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। বিস্মিত অজয় বুঝতে পারে না কিভাবে তার প্রতি বিপাশার প্রেম কিছুদিনের মধ্যেই বাষ্পের মতো উবে গেল। প্রথমে কিছুতেই সে বিপাশাকে ডিভোর্স দিতে চায়নি, আর তাতেই রেগে গিয়ে বিপাশা বধূ নির্যাতন ও গার্হস্থ্য হিংসার মিথ্যা কেস দেয় তার বাবা মা ও তার নামে। সেই সব কালো দিনগুলোর কথা ভেবে মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যায় অজয়ের। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে